বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতার আশায় আপনারা বসে আছেন। দুঃখের বিষয় বলতে হয়, আজকে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আসুন, দেওয়ার ভাই ডাক দিয়েছেন, তার ডাকের সাথে ঐক্যমত পোষণ করে সকলে মিলেমিশে আমরা এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বুঝাতে সক্ষম হব যে আমাদের গণপরিষদের নির্বাচনের মাধ্যমে একটি সংবিধান প্রতিষ্ঠা করে আমরা পুনরায় একটা সুস্থ রাজনীতিতে চলে যাব। গণপরিষদে কারা থাকবেন? গণপরিষদে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, শ্রমিক, কৃষক তারা থাকবেন। তাদের সকলকে মিলে একটি গণপরিষদ তৈরি করে গণপরিষদের নির্বাচনের মধ্যে দিয়ে সংবিধান সংস্কার করে বা পরিবর্তন করে সুষ্ঠু একটি নির্বাচনের আমরা আশা করি। সকলে আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা একসাথে মিলেমিশে কাজ করে এই অধিকার আমরা আদায় করে নিব। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আজকের উপস্থিতি সকলকে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, এ পর্যায়ে সংক্ষেপে আলাপ করার জন্য অনুরোধ করছি সর্দার শামসাল মামুন, চাষী মামুন, যিনি চাষী মামুন নামে পরিচিত, যুক্ত ফোরামের ক্যাবিনেট প্রেসিডেন্ট। তো আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে আমরা কি করতে পারি সেটা নিয়ে আমরা আলাপটা করব। আলাপ করছেন জনাব চাষী মামুন। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকের আয়োজনের আমাদের সম্মুখ সাথে এই আয়োজনকে যারা সমৃদ্ধ করেছেন সকল অতিথি, রাজনৈতিক, শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ, গণমাধ্যম বৃন্দ, সকলের প্রতি আজকে এই পবিত্র জুমার দিনে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্যে এতক্ষণে যে কজন বলেছেন মূল কথাই চলে এসছে। যেহেতু সংক্ষিপ্ত এবং করণীয় বিষয়ে কথা বলতে হবে, দুটি বিষয় বলে শেষ করতে চাই। যা করণীয় ছিল, যেটা করার আবশ্যকতা ছিল ছাত্র গণবিপ্লবের পরে, সেই করণীয় তো হয়নি। আপনি আমি কি করব? গাড়ির চালকের আসনে যারা বসে আছেন, যারা আমাদেরকে যাত্রী করে চালাচ্ছেন, তাদেরই তো গোড়ায় গলদ নিয়ে, মাথায় পচন নিয়ে যখন একটি রাষ্ট্র বা জাতি চলে, সেখানে আপনি আমি অতি নগণ্য একজন নাগরিক হিসেবে কতটুকুই বা করতে পারি। এটি যেমন একটি প্রশ্ন, পাশাপাশি এটিও সত্য, সেই আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত উক্তি মনে পড়ে যায়, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। আমাদের ছাত্ররা, আমাদের শিশুরা, আমাদের মেয়েরা, আমাদের শ্রমিকেরা, সর্বোপরি সর্বসাধারণ নাগরিকেরা সেদিন জেগেছেন বলেই আজকে আমরা এখানে কথা বলছি এবং 5ই আগস্ট আমাদের একটি ছাত্র গণবিপ্লব হয়েছে। এটি গণ অভ্যুত্থান না বিপ্লব, এই তাত্ত্বিক বিতর্কে আমাদের এত মহান অর্জনকে খাটো করা হচ্ছে, এটি কোনো অবস্থাতেই কাম্য না। এত বড় দানবীয় ফ্যাসিস্ট শক্তিকে পতন করাটা যদি বিপ্লব না হয়, তাহলে বিপ্লব কোনটা? রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত কথাই যে একেবারে দৈব বাণী বলে মেনে নিয়ে আমাদেরকে সেটি ওন করে চলতে হবে, এটাতে আমি বিশ্বাস করি না। যদি আমাদের প্রচলিত রাষ্ট্রবিজ্ঞান বলে বা তত্ত্ব দেয়, বা রাষ্ট্র দার্শনিকরা যদি বলে থাকেন যে এটি বিপ্লব নয়, আমি বলবো যে আপনাদের দর্শন তত্ত্ব ভুল।
ওখানে আমূল সংস্কার আনুন, পরিবর্তন আনুন, বিপ্লব বলতে শিখুন। আপনারা খেয়াল করেছেন, আমরা সকলেই খেয়াল করছি, এটিকে যেমন বিপ্লব বলতে আমাদের দ্বিধা, তেমনি এই যে আমাদের শিক্ষার্থীদের যে নেতৃত্ব, সেটিকেও স্বীকার করতে, মানতে আমাদের ভীষণ রকম অনাগ্রহ, আপত্তি। এটি কিন্তু সত্য যে আমাদের ছাত্ররাই নেতৃত্ব দিয়ে শেষ গোলটি দিয়েছেন। আপনি ফুটবল ম্যাচে 90 মিনিটের ম্যাচ আপনি দুর্দান্ত খেললেন, গোল দিতে পারলেন না, জয় পরাজয় নিশ্চিত করতে পারলেন না। সেই অতিরিক্ত মিনিটে যে গোল দেয় সেই গোল দাতা। যদি আমরা মনে করি থাকে যে গত 15 বা 16 বছর আমরা ভীষণ রকম আন্দোলন করেছি, জুলুমের শিকার হয়েছি, ফ্যাসিবাদ বিরোধী আমরা সংগ্রাম করেছি, অনেক ত্যাগ আমাদের আছে, এটি যদি আমরা মনে করে থাকি, বিশ্বাস করি, এটিও আমাদের মনে করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, শেষ 5 মিনিটের যে অতিরিক্ত সময় ছিল ম্যাচের, সেই যে 5 মিনিট, সেই 5 মিনিটে কিন্তু গোল দিয়েছে আমাদের ছাত্ররা। এই নতুন শক্তির যে অভ্যুদয় হয়েছে, এটিকে অস্বীকার করার, অবমাননা করার এবং পাশ কাটাবার মূল উদ্দেশ্যই হলো রাষ্ট্রে ফ্যাসিবাদের শেকড়কে রেখে দেওয়া। অর্থাৎ আগেও ফ্যাসিস্ট ছিলাম আমরা, এখনো ফ্যাসিস্ট থাকবো, ভবিষ্যতে ওই ফ্যাসিজমকে কেন্দ্র করেই আমরা আমাদের ক্ষমতার মসনদকে অর্জন করব বা আরোহণ করব। এখন আরেকটু কথা বলে শেষ করতে চাই, সেটি হলো আমাদের বর্তমান সঞ্চালক ভাই, ছাত্র বন্ধু খুব সুন্দর বলেছেন, পাশাপাশি কেউ কেউ এটিও বলেছেন, সরাসরি বিএনপিকে নিয়েই কথা বলেছেন, আমিও বলতে চাই। তবে একটি বাস্তবতা আমাদেরকে মনে রাখা উচিত, বিএনপির মতো এত বড় রাজনৈতিক দল, এত বড় রাজনৈতিক শক্তি, সবচেয়ে বেশি নিপীড়িত, নির্যাতিত রাজনৈতিক শক্তি, তারাই কিন্তু ছিল আমাদের আওয়ামী রেজিমের বিপরীতে সাহসের মানে বাতিঘর বা যেভাবেই বলেন না কেন। অর্থাৎ ফ্যাসিবাদের বিপরীতে যদি আপনার পক্ষে কোন রাজনৈতিক শক্তি থেকেছিল, নেতৃত্ব দিয়েছিল, সেটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী শক্তি। তার সহযোগী ছিলেন বা ষড়যাত্রী ছিলেন জামায়াত ইসলামী সহ অনেক অনেক গণতান্ত্রিক সামাজিক রাজনৈতিক শক্তি। অস্বীকার করবার কোন সুযোগ নেই। সেই বিএনপির জায়গায় যদি আপনি আমি থাকতাম, এতদিনে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আরেকটি গণ অভ্যুত্থান আমরা করে ফেলতাম, এতটা অধৈর্য হারা হয়ে যেতাম। বিএনপি কিন্তু সেটা করেনি, এটি আমাদেরকে মানতে হবে। আরেকটি কথা আমি বলতে চাই, সেটি হলো গণ অভ্যুত্থানের বা বিপ্লবের পরপরই যখন অত্যন্ত সজ্জন ব্যক্তি বলে যাকে পেয়েছিলাম, আমরা সকলেই তাকে শ্রদ্ধার আসনে নিয়েছিলাম বা এখনো নিতে চাই, সেই বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব যখন আওয়ামী লীগের নিঃশর্ত ক্ষমা করে দিয়ে বুকে আগলে নেবার আগ্রহ পোষণ করেন, ঠিক সেই সময় বিএনপির নমনীয় আচরণ করা ছাড়া বোধহয় আর কোনো উপায় ছিল না। এটি পলিটিক্যাল স্টান্টবাজি ছাড়া অন্য কিছু নয়। কোন দলই, জামাত ইসলামী বলেন, বিএনপি বলেন, আমি বিশ্বাস করি কোন দলই আওয়ামী লীগ আর পুনঃ প্রতিষ্ঠিত হতে দেবেন না। এটি যদি তারা দেন, এই যে এতগুলো মানুষের ফাঁসি আওয়ামী লীগ দিয়েছে বিনা বিচারে, মিথ্যা ট্রায়ালের মধ্য দিয়ে, এরকম ফাঁসির দড়ি আমাদের বিপ্লবীদের, আমাদের রাজনৈতিক শক্তিদের, এই অন্তর্বর্তী সরকারের সকলের জন্য কিন্তু অপেক্ষা করছে। সুতরাং আমি মনে প্রাণে বিশ্বাস করতে চাই না যে জামাতে ইসলামী বা বিএনপির মতো দল এই ফ্যাসিস্টকে পুনর্বাসনের কোন রকম উদ্যোগ নেবেন, কোন রকম কনসিডার করবেন। শেষ করছি এই বলে যে 5ই আগস্ট হলো সকল সংস্কার এবং পরিবর্তনের ম্যান্ডেট। নতুন করে কোনো ম্যান্ডেটের প্রয়োজন নেই, নতুন করে কোনো আইনের প্রয়োজন নেই, নতুন করে কোনো নির্বাচনের প্রয়োজন নাই। যেখানে এত বড় মহান বিপ্লব সংগঠিত হয়ে গেছে, সেই বিপ্লবই তো হলো আপনার আমার ম্যান্ডেট, আপনার আমার বৈধতা। নতুন সংস্কার করবার জন্য, নতুন আইন প্রণয়নের জন্য, নতুন সংবিধান গঠনের জন্য। আমরা গোড়ায় গলদের কথা বলেছি, সাংবিধানিক সংকটের কথা বলেছি। সেই গোড়ায় গলদ রেখে নতুন করে যদি আপনি আবার গণপরিষদ বা এই টাইপের কোন নির্বাচন দিতে যান, আরেকটি গলদ তৈরি হবে। সুতরাং মোনায়েম ভাই সহ সকলে আমরা বলেছি, গতকাল আমরা সাংবাদিক সম্মেলনে যুক্ত ফ্রন্ট থেকে বলেছি, অনতিবিলম্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি বিপ্লবোত্তর জাতীয় সরকার গঠন করতে হবে।
যে এই জাতীয় সরকারে রাষ্ট্রপতি হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, অনধিক 50 সদস্যের একটি ক্যাবিনেট থাকবে। সেই ক্যাবিনেটের মধ্য দিয়ে আগামীতে আমাদের যে কাঙ্ক্ষিত সংস্কার, সেই সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র একটি গণতান্ত্রিক কাঠামোর দিকে যাবে বলে আমি বিশ্বাস করি। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সাফল্য কামনা করে এবং যে চিন্তা করেছেন সেটি সফল হোক সমর্থন জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ চাষী মামুন ভাইকে। আসলে 5ই আগস্টে কিন্তু জনগণ রায় দিয়েছে এই বাংলার মাটি আর আওয়ামী লীগের জন্য নয়, এটা কিন্তু 5ই আগস্টে রায় হয়ে গেছে। সুতরাং এরপরও এই আলাপটা কেন হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি রাখার পক্ষে, সেটা নিয়েও কোনো পলিটিক্স আছে কিনা সেটা আমাদের চিন্তার বিষয়। সম্মানিত শুধু এই পর্যায়ে আমরা সংক্ষেপে আলাপ করার জন্য অনুরোধ করব। আসলে আমরা গণ অভ্যুত্থানে অনেকেই সম্মুখ সারিতে ছিলেন, রাজপথে ছিলেন, কিন্তু রাজপথে না থেকেও যিনি নেপথ্যে এই গণ অভ্যুত্থানকে সফল করার জন্য আমাদের ছাত্র নেতাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে গিয়েছেন, কিভাবে সহযোগিতা করেছেন, কার মাধ্যমে করেছেন সেটা আপাতত বলতে চাই না। যিনি ছাত্র নেতাদেরকে সামগ্রিকভাবে সহযোগিতা করে সফল একটি গণ অভ্যুত্থান করার ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছেন, অ্যাক্টিভিস্ট এবং মানবাধিকার কর্মী জনাব মুনতাসির রহমানকে এই পর্যায়ে সংক্ষেপে আলাপ করার জন্য অনুরোধ করব। আমি আবারও বলছি, এই মুহূর্তে আমাদের করণীয় কি সেটা নিয়ে আমরা সবাই একটু আলাপ করব, এরপরে আমরা মুক্ত আলোচনায় চলে যাব। ধন্যবাদ রফিউল, ধন্যবাদ সবাইকে আজকে এখানে আসার জন্য। আমি আসলে এতটা সুবক্তা নই বা সামনে এসে কথা বলার মতো মানুষ নেই, তারপর আজকে বলতেছি আজকে যে সিচুয়েশনের জন্য। সো আমরা এতটা ঝুঁকি নিয়ে, এতটা ত্যাগ তিতিক্ষার মাধ্যমে পুরো জাতি যে স্যাক্রিফাইস করে আজকে আমরা হচ্ছে এই আওয়ামী ফ্যাসিবাদকে হটিয়েছি, কিন্তু আমরা যেটা আজকে খুব শঙ্কার মাধ্যমে দেখতেছি যে আওয়ামীকে রাজনীতিতে আনানোর জন্য আমাদের বিএনপি জামাত প্রকাশ্যে বক্তব্য দিচ্ছে, কিংবা জেরাই খান পান্নার মতো সুপ্রিম কোর্টে আইনজীবী বলছে আমি শেখ হাসিনার পক্ষে লড়বো, এ ধরনের কথাবার্তা বলছে, যেখানে আমরা শেখ হাসিনার ফাঁস হওয়া ফোন কলে শুনতে পাই যেখানে সবার লিস্ট করে রাখো। সো এরকম একটা পরিস্থিতিতে কিভাবে রাজনৈতিক দলগুলো এ ধরনের বক্তব্য দেয় সেটা আসলে খুবই ভয়ঙ্কর বিষয়। এবং এখানে আমাদের সবচেয়ে বড় কথা, এখন আমাদের আসলে করণীয়টা কি, মানে কারণ আমরা যাদেরকে মানে যেসব রাজনৈতিক দল আছে যাদেরকে আমরা মনে করি যারা আমাদের হয়ে কথা বলবে, আমাদের হয়ে কাজ করবে, তারা তো আমাদের বেসিক্যালি কোনো ধরনের কাজকর্ম করতেছে না। এবং আমরা খুব যদি সরাসরি বলি যে আমাদের এই গভর্নমেন্ট সরকার অতি দুর্বল একটা সরকার, যে আসলে আইন শৃঙ্খলা কোনো ধরনের কোনো কিছুই আনতে পারতেছে না, পুলিশ কাজ করতেছে না, আর্মি কোনো ধরনের সামলাইতে পারতেছে না। আমরা যাদের উপর ভরসা করে আছিলাম এতদিন ধরে, ওই যে বললাম যে আমি সামনে এসে কোনো ধরনের কথাবার্তা বলি না বা এ ধরনের প্ল্যাটফর্মে এভাবে কথাবার্তা বলি না, যাদের উপর ভরসা করেছিল আমাদের ছাত্র নেতা, তাদেরও কোনো সুস্পষ্ট কিছু দেখতে পাচ্ছি না যে এত কিছু হয়ে যাচ্ছে, এবং তাদের কোনো সেভাবে কোনো ভয়েস রেজ করতে দেখতে পাচ্ছি না। এখন আমাদের হাতে আসলে এই সমস্ত কিছুর সামনের দিনগুলোতে হচ্ছে দায়িত্ব তুলে নিতে হবে, যাই হোক না কেন। আমরা আসলে এখানে কি করব, আমাদের স্ট্র্যাটেজি কি হবে, আমরা আসলে সামনে কি ধরনের কর্মকাণ্ড করব, আমরা এখন কি এই সরকারকে কিভাবে সহায়তা করতে পারি। আমাদের সাংবিধানিক যে এই সমস্যাটা আছে এবং আমাদের সংবিধানটা যেটার কারণে বারবার করে ফ্যাসিজম কিছুদিন পর পরই একটা সাইকেলের মতো বলা যায়, একটা নতুন করে ফ্যাসিবাদ আসে, আমরা গণঅভ্যুত্থান করি, আবার আরেকটা করে ফ্যাসিবাদ চালা দেয়। বা আমি যদি বিএনপি কে যদি একটা যদি মেসেজ দিতে চাই যে আপনারা যে ক্ষমতায় আসার জন্য আপনি পাগল হয়ে আসছেন, আপনারা যদি দেখেন যে আপনারা কখনোই ক্ষমতায় থেকে বা বিরোধী দলে থেকে আপনারা আসলে আপনাদের রাজনীতিটা করতে পারেন নাই, করতে পারেন, আপনাদের রাজনীতিতে ভয়ানক রকমের সমস্যা আছে, যার কারণে দেখা যাচ্ছে যে আপনাদের কারণেই একটা করে আবার ফ্যাসিবাদ চলে আসে। এবং আপনারা হচ্ছে গণঅভ্যুত্থানের পরে আবার প্রত্যেকটা গণঅভ্যুত্থানের পরে যদি আপনি দেখেন বিএনপি চলে আসে এবং তারা আবার এমন একটা মানে তাদের রাজনৈতিক ব্যর্থতার জন্য দেশ আবার ওই হচ্ছে একটা ফ্যাসিজমের দিকে চলে যায়। তারা যে এখন যে আওয়ামী লীগকে আনতে চাচ্ছে, তারা কিভাবে হচ্ছে তাদের রাজনৈতিক যদি আমরা হিস্ট্রি যদি দেখি
তারা তো হচ্ছে কখনোই দেশে যে একটা গণতান্ত্রিক ভারসাম্য রক্ষা করবে এই জিনিসটা তো পারে নাই, আমাদের বিরোধী দল পারে নাই, আমাদের সংবিধান পারে নাই। তাহলে আমরা কিভাবে আশা করি? আমরা তো এটা নিয়ে তো শঙ্কিত। এই হচ্ছে বিষয়। তো আমাদের আসলে এখানে আসলে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেটা আমরা শুনতে পাচ্ছি যে না, সচিবালয় ঠিক মতো কাজকর্ম করছে না, আমাদের বিভিন্ন ধরনের বাহিনীগুলো ঠিক মতো কাজ করছে না আমাদের। তো আমরা এই ধরনের পুরো যেই সিস্টেমটাকে আছে, এই সিস্টেমটাকে কিভাবে আমরা জনগণের পক্ষে আনতে পারি, আমরা কিভাবে এই জায়গাগুলো হচ্ছে, যদি সরকার যদি ব্যর্থ হয়, তা আমরা কিভাবে কি ধরনের পদক্ষেপ নিতে পারি, বা জনগণ সরকারকে আমরা হচ্ছে আমরা কিভাবে এখানে হতেছে কি ধরনের কর্মকাণ্ড দিয়ে আমরা হেল্প করতে পারি, বা এই যে যদি আওয়ামী লীগকে, এবং আওয়ামী লীগকে তো কোনোভাবেই তারা যে কাজ করেছে তারপরে তো কোনোভাবেই তো আমরা তো হচ্ছে তারা যেভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে, যেভাবে মানুষজনকে মেরেছে, তার কোনোভাবেই তো সে আর কোনো রাজনীতি করার ক্ষমতা রাখে না। এবং তাদের এখনকার যে স্ট্যান্ড আপনারা যদি দেখেন, সেটা তো হচ্ছে কোনো মানুষের পক্ষের রাজনীতি না। তো তারপরেও এখানে আমাদের আসলে কি ধরনের পদক্ষেপ হওয়া উচিত, এটা আপনাদের সবাইকে নিতে হবে। আমাদের যেটা বলা হল পূর্বে, অনেকেই বলে বারবার করে বললো যে গণ অধিকার পরিষদ নির্বাচন করা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং আমরা যদি বলি যে এখন বিএনপি যেভাবে হচ্ছে নির্বাচন চাচ্ছে, বা রাজনৈতিক দলগুলো যেভাবে নির্বাচন চাচ্ছে, আমাদের তো আইন শৃঙ্খলা এখন আসে নাই। আইন শৃঙ্খলা যেখানে আসে নাই, এখন যদি ভোট হয় তাহলে তো আমরা দেখতে পাবো যে পুরোপুরি মারামারি লেগে গেছে, পুরোপুরি যা ইচ্ছে তাই হচ্ছে। কিংবা আমি যেটা দেখলাম যে আমরা নতুন প্রজন্ম, আমরা তো এই ধরনের পুরাতন রাজনীতি দেখে তো পছন্দ করি না। তারা যেভাবে গায়ের জোরে রাজনীতি করে, এটা তো আমরা তো জুলাই বিপ্লবের পরে তো চাই নাই। আমরা চাইছি যে এটা একটা কি বলবো, জনমানুষের রাজনীতি হবে, যেখানে কোনো গায়ের জোরে রাজনীতি থাকবে না, যে যোগ্য সে আসবে, কোনো ধরনের বৈষম্য থাকবে না। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ধরনের ডমিনেন্ট ফোর্স গুলো আছে, তারা গায়ের জোরে রাজনীতি করতেছে। আমাদের জুলাইয়ের যে গ্রাফিতি গুলো পিলারে রাখা ছিল, তার উপরে দেখলাম যে মির্জা ফখরুলের নাম লেখা, বিভিন্ন ধরনের হইতেছে গিয়ে বিএনপির পোস্টার দেয়া। এটা কিভাবে একটা রাজনৈতিক দল করতে পারে? তারা তো জুলাই বিপ্লবকেও ধারণ করে না। তো এই জন্য আর কি আপনাদের সবচেয়ে আমি সবাইকে বলবো যে আসলে আমাদের কি করা উচিত। আমরা রাস্তায় নামবো, নাকি আমরা আরো হচ্ছে মানুষকে সংগঠিত করব, নাকি আমরা কিভাবে আমরা হচ্ছে বিভিন্ন ভাবে মানুষকে সংগঠিত করে কাজ করতে পারি, এটা আর কি আপনাদের মতামত জানতে চাই।